আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজিটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো সংকটে জরুরি স্বাস্থ্যসেবা এই বিষয় নিয়ে। দর্শক, আপনারা হয়তো জানেন আমাদের স্বাস্থ্যসেবার যে মেরুদণ্ড সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, বর্তমানে রোগীর চাপ বাড়ছে দিন দিন, কিন্তু শয্যা কমে যাচ্ছে। ডাক্তার নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে যাচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন নিত্যদিনের একটা চিত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে দালাল চক্রের দৌরাত্ম্য, যা রোগীর ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। একই সময়ে বেসরকারি খাতে কিছু সীমাবদ্ধতা থাকলেও সুযোগ সম্প্রসারণ নিয়ে চলছে নতুন বিতর্ক। এখন প্রশ্ন হচ্ছে, সেবার গুণগত মান, সুশাসন এবং সমন্বয়ের মাধ্যমে কি এই সংকট থেকে উত্তরণ সম্ভব? আজ আমরা কথা বলবো হাসপাতালের ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত আছেন। আমরা একটু শুরুতেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বলছিলাম যে আজকে সংকটে জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলবো। নানা রকম বিষয় আসলে এখানে উঠে আসছে। দেশের সরকারি হাসপাতালে বর্তমান রোগীর চাপ এবং শয্যা সংখ্যার যে অনুপাত, সেটা বিবেচনায় সংকট কতটা বেশি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, এই জন্য দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আলোচনা শোনার জন্য। আসলে আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানে অনেক সমালোচনা আছে। জি। এটা অন্যান্য বিভাগের চাইতে খুব স্পর্শকাতর ব্যাপার। আমি দীর্ঘদিন স্বাস্থ্যসেবা করি, এর মধ্যে দেখি যে যত শক্তিশালী মানুষই হোক, সে কিন্তু অসুস্থতার সময় খুব অসহায় হয়ে পড়ে। সেই জায়গার থেকে সমালোচনা তো আছেই, না পাওয়ার বেদনা, না দেওয়ার বেদনা, এরকম আছে। তা আমাদের সরকারি সক্ষমতা ততটুকু সরকার কাজ করছে, কিন্তু এই সক্ষমতার মধ্যে যদি আপনি এই বাজেটে যদি বা এই লোকবল দিয়ে যদি এই সার্ভিসটা দেওয়া হয়, তাহলে হবে না। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, তাহলে কিন্তু আমাদের অবকাঠামোর পরিমাণ কম আছে, বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম আছে, নার্সের সংখ্যা কম আছে, অন্যান্য যে তো আছেই। এমনও হাসপাতাল দেখা যায় যে ইলেকট্রিশিয়ানের পদ আছে কিন্তু লোক নাই। আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পোস্ট আছে, বিশেষজ্ঞ ডাক্তার নাই। এই জায়গার থেকে পরিত্রাণ পাইতে হলে প্রথমেই আমাদের লোকবলের সংকট কমাইতে হবে, এটা পূরণ করতে হবে আর কি। পূরণ করার পরে তারপরে আসবে যে অন্যান্য জিনিসগুলো। ডাক্তার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে অন্ততপক্ষে ডাক্তারের প্রেসক্রিপশনটা কিন্তু সবাই পাইল। তারপরে আপনি আছে অন্যান্য টেস্ট, মেডিসিন, অন্যান্য সুযোগ সুবিধা। সেই জায়গায় আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে আমরা অর্ধেকের লেভেলে আছি। অর্ধেক লেভেলে সরকারি। বেসরকারি লেভেলে আমরা যদিও দাবি করি যে আমরা 65 থেকে 70% সেবা আমরা দেই, কিন্তু ওই সমস্ত বেশিরভাগ ডাক্তার কিন্তু সরকারি ডাক্তারদেরই আমরা বিকালবেলায় দিচ্ছি। তারপরেও অপ্রতুলতা। আমি একটা হাসপাতালের মালিক হিসেবে বলতে চাই যে এই জায়গায়ও ঘাটতি আছে আমাদের। আপনি ধরেন আমার হাসপাতালের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে কিছু না কিছু এখনও আমরা ঢাকা শহরে থেকে হয়তো বা 90% পর্যন্ত কারেকশন করতে পারছি, এখনও কিন্তু 10% আমরা বিহাইন্ড আছি। আমার হাসপাতালের সক্ষমতা অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার 24/7 থাকার কথা, সেখানে কিন্তু আমরা 24/7 অনেক সময় দিতে পারি। গভীর রাত্রে আমরা অনেক সময় আমাদের সমস্যা হচ্ছে। তো সেই জায়গাতে পরিত্রাণ পাইতে হলে আমরা তো সরকারের মুখোমুখি তাকিয়ে থাকবো। সরকার ডাক্তার প্রোডাকশন দেবে, ডাক্তার তৈরি করবে, নার্স তৈরি করবে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, এই সকলের পরেই কিন্তু আমরা এই সার্ভিসটা দিতে পারবো। সে জায়গায় আপনার জরুরি সেবা নিয়ে অনেক সমালোচনা আছে আমি মনে করি। সেটা তো শুনছিলাম। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো যে বড় সরকারি হাসপাতাল, এখানে রোগীর অতিরিক্ত চাপ কমাতে রেফারেল সিস্টেম কতটা কার্যকর হবে বলে মনে করছেন? এইখানে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধ নাই। এই বিধিনিষেধ তো নাই। বিধিনিষেধ তৈরি করলে এখানে চাপ কিছু কমবে। ধরেন আজকে নোয়াখালী থেকে, আমার বাড়ি টাঙ্গাইল থেকে যদি একটা রোগী ইচ্ছা করে আমি ঢাকা মেডিকেলে যাব, তাহলে কিন্তু সে চলে আসতে পারতেছে, তার কোনো জবাবদিহিতা নাই। এই জায়গায় কারেকশন করতে হবে। নোয়াখালীর থেকে আসতেছে বা কুমিল্লার থেকে আসতেছে, এগুলাকে রেফারেল সিস্টেমের মধ্যে নিয়ে আসলে অনেকটা চাপ কমবে এবং চিকিৎসার মানও বাড়বে। আর পাশাপাশি আমরা যে বললাম চাপ কমাবো, তাহলে কি এই কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইলে কি এই সার্ভিসগুলা নিশ্চিত আছে?
সেখানে অপ্রতুলতা আছে। ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালগুলো, উপজেলা লেভেলের হাসপাতালগুলো এখনও পূর্ণ সক্ষমতায় আসেনি। আচ্ছা, গ্রামাঞ্চলের হাসপাতালগুলো নিয়ে একটু কথা বলতে চাই। গ্রামাঞ্চলের হাসপাতালগুলোতে জনবল ধরে রাখার ক্ষেত্রে আর্থিক ও পেশাগত প্রণোদনা কতটা বাস্তবসম্মত সমাধান হতে পারে? এইটা আমি মনে করি আমার চেয়ে বিচক্ষণ মানুষরা কাজ করা দরকার। এইটা ধরেন গবেষণাধর্মী একটা রিপোর্ট দরকার। তন্মধ্যে আমি বলবো যে যারা সরকারি চাকরিতে, এটা সোনার হরিণ অনেকের জন্য, তো সেই জায়গায় থাকে না কেন, এটা তলে দেখতে হবে। আর যদি সিস্টেমেটিক, আপনি দেখবেন সিস্টেমেটিক যদি পদায়ন হয় যে এতদিন এইখানে কাজ করতে হবে, আর পাশাপাশি গ্রাম অঞ্চলে যখন থাকবে একটা স্টাফ বা একজন ডাক্তার, তার যদি আপনি ফেসিলিটিস না দিতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনি ইতিমধ্যে আমরা কয়েক মাস আগে একটা রিপোর্ট দেখেছিলাম, ডাক্তাররা তার ব্যক্তিগত মানে সিকিউরিটি চেয়েছে। তো সেই জায়গা থেকে তো আমাদের পরিত্রাণ পাইতে হবে। আমাদেরকে একটা নিরাপদ, নির্ভরযোগ্য সমাজ গঠন করতে হবে। এই জন্য দৃঢ় নেতৃত্ব প্রয়োজন প্রথম। ঠিক বলেছেন। আচ্ছা, আপনি ডাক্তার নার্সের ঘাটতির পেছনে আপনি লোকবল সংকটের কথা বলছিলেন, পাশাপাশি আর আসলে কি বলা যায়, মূল কাঠামোগত কারণটা কি এই ঘাটতিটার পেছনে? আপনি কি নিয়োগের কথা বলবেন, প্রশিক্ষণ, নাকি সক্ষমতার অভাব? প্রথম তো নিয়োগ পাইতে হবে, তারপরে আপনার প্রশিক্ষণ। এখন এর পিছনে আছে সক্ষমতা। সরকারের যে সক্ষমতা আছে, আমরা 40-42 হাজার কোটি টাকা এই স্বাস্থ্যসেবায় পাচ্ছি, তা সেটা দেখতে হবে যে আন্তর্জাতিক মান অনুযায়ী আমরা কতটুকু। দেখা যায় যে আমরা 3 ভাগের 1 ভাগ, উন্নত দেশের তুলনায় আমরা 3 ভাগের 1 ভাগ বাজেট পাচ্ছি। আর সেই জায়গায় লোকবলের যদি সংকট থাকে, আমি মনে করি যে এই যে ডাক্তারদের সংকট থাকলে রুগীগুলো কিন্তু ঠিকমতো পাস করতে পারবে না, মানে তাদের যে ব্যবস্থাপনাটা দেওয়া সেইটুকু প্রথম এইটা তো লাগবে। তারপরে আপনার আসছেন টেস্ট লেখলে টেস্টের সুবিধাটা থাকতে হবে, তারপরে যদি ঔষধ লেগে ঔষধের সুবিধাটা থাকতে হবে। তো এইটা হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের একটা ব্যবস্থা। কিছু মিনিমাম টেস্টের কিন্তু প্রয়োজন হয়, কিছু ঔষধের কিন্তু প্রয়োজন হয়। ঔষধ যেহেতু সরকারি প্রতিষ্ঠান, মানুষ কিন্তু মনে করে যে আমি সরকারি জায়গা থেকেই পাবো, সেই জায়গায় আমরা যদি অ্যাভেলেবেল করতে পারি। আর পাশাপাশি ট্রেনিং খুব জরুরি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান চালাই, আমারও কিন্তু ট্রেনিং প্রয়োজন। আমি যখন ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থায় যে ফিস দিয়ে ট্রেনিং করেছি, দেখি যে শিক্ষার অনেক অভাব, শিক্ষার অনেক প্রয়োজন। যেমন আমি একটা থিওরি, আমার এক ট্রেনিং সেশনে বলা হয়েছিল যে 10-20-70, অর্থাৎ 10% হলো লেখাপড়া, 20% হলো ট্রেনিং, আর এই 10-20 হলে 70% আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার অভিজ্ঞতা দিয়ে। তাহলে লেখাপড়া, ট্রেনিং এবং এইটার সমন্বিত রূপ হইল আপনি 70% ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমাদের দেশের চাকরিজীবী বা আমরা যারা আছি, আর সকলেই এইখানে কিন্তু ট্রেনিংয়ের অভাবে অনেক সময় আমরা মানুষকে আশ্বস্ত করতে পারি না, কাউন্সেলিং করতে পারি না। তারপরে ডাক্তারদের অনেক চাপ থাকলে ডাক্তাররা খুব টায়ার্ড থাকে, তারাও কিন্তু ভালো ব্যবহারটা করতে পারতেছে না। নার্সদের ট্রেনিংয়ের অভাবে ওদের স্মাইলিং থাকে না, দুর্ব্যবহার করে। এই জায়গাগুলোর থেকে আমাদের পরিত্রাণ পাইতে হলে প্রথম হলো নিয়োগ, তারপরে ট্রেনিং, তারপরে বাজেট, এবং যদি সুন্দর নেতৃত্ব হয় এটা বাস্তবায়ন হবে। ঠিক, সুন্দর কথা বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে। থ্যাংক ইউ। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন, আমাদের অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে আসছি এই আলোচনায়। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম সংকটে জরুরি স্বাস্থ্যসেবা এই বিষয়ে, এবং কথা বলছিলাম মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে, তিনি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। ফিরে এসে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার একটু কথা বলতে চাই, জরুরি বিভাগে যে দীর্ঘ অপেক্ষা, সেটা কমানোর ক্ষেত্রে কি আসলে রোগীর অগ্রাধিকার নির্ধারণ ব্যবস্থা সব হাসপাতালে কার্যকরভাবে চলছে? ধন্যবাদ। আপনার জরুরি সেবায় কার্যকর ব্যবস্থা সব হাসপাতালে আসলে নাই।
এইখানে জরুরি বিভাগে আপনি যে ঢাকা মেডিকেলে দেখবেন, বারডেমে দেখবেন, সলিমুল্লায় দেখবেন, সোহরাওয়ার্দীতে দেখবেন, দীর্ঘ লাইন। আর এইখানে এই ব্যবস্থাপনা করাটা কোনো প্রায়োরিটি বেসিসে সেবাটা করবে, আসলে ওই ধরনের খুব বেশি তদারকি লক্ষ্য করা কিন্তু যায় না। আমি এর চেয়ে সরকারের বেশি বলতে চাই না, কারণ সরকারের তো লোকবলের সংকটের কারণে বা বাজেটের সংকটের কারণে সক্ষমতার কিছু অভাব তো আছেই। আর বেসরকারি পর্যায়ে আমাদের যে আছে, আমরা এখনও বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণের বেসরকারি হাসপাতালও কিন্তু নাই। উল্লেখযোগ্য পরিমাণ হাসপাতাল তৈরি করতে হবে, সেই অনুযায়ী যারা এটার জন্য উপযুক্ত ডাক্তার, এবং অনেক সময় দেখবেন যে আমাদের বেসরকারিতেই উপযুক্ত ডাক্তার দরকার, সেটা কিন্তু আমরা অনেক সময় পাই না। বৎসরের 12 মাসই যে আমরা উপযুক্ত জায়গায়, মানে একটা নির্দিষ্ট জায়গায় উপযুক্ত ডাক্তার দিতে পারবো, সেটা কিন্তু নাই। সরকারেরও নাই। সরকারের অনেক সময় কর্ম খালি থাকে, পোস্টের লোক নাই, বা ওইরকম সক্ষমতার তো অভাব থাকেই। আর যারা এই যে ডাক্তারের বাইরে যে একটা ইমার্জেন্সি স্টাফ থাকে, ডাক্তার না, যারা ব্যবস্থাপনার মধ্যে জড়িত, তাদেরও ট্রেনিং দরকার। আর ইমার্জেন্সি সার্ভিস যারা দিবেন, তারা যদি আরও মানে আমি মনে করি আরও দক্ষ হয়, তাহলে এই সেবাগুলা বাড়তে পারে। তো এগুলো নিয়ে প্রশিক্ষণ বাড়াইতে হবে। প্রশিক্ষণ যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু অনেক সময় এই জরুরি সেবাগুলোর মধ্যে সুন্দর ব্যবস্থাপনা হয় না। এটা ডিপলি বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি মনে করি যে এই অল্প সময়ের মধ্যে এই কথাগুলা বলা সঠিক হবে না। অর্ধেক বলা হবে, অর্ধেক বলা হবে না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশে যে শয্যার সংখ্যা, WHO যেটা বলে যে 1000 মানুষের মধ্যে 3.5 থেকে 4টা বেড থাকতে হবে, সেটা কিন্তু আমাদের নাই। একটা বেডই কিন্তু নাই। 1000 মানুষের জন্য সরকারি বেসরকারি মিলে একটি বেড নাই। তাহলে আমরা কিন্তু 2.5 বা 2.5 to 3 কম আছে, 1:4 মধ্যে আছি। যেটা আমাদের 4টা লাগবে বা 3.5টা লাগবে, সেখানে একটাও নেই আমরা। তাহলে এই জায়গায় সিট সংখ্যাও বাড়াইতে হবে। এখন বলবেন তাহলে আমাদের দেশের সক্ষমতা তো নাই, তাহলে আমাদের দেশ উন্নতি হলে এগুলো পূরণ হবে। তার পাশাপাশি সুদৃঢ় নেতৃত্ব আসা উচিত। ভালো বলেছেন। জরুরি সেবার ক্ষেত্রে রোগীর আস্থা ফেরাতে যোগাযোগ ব্যবস্থাপনা এবং আচরণগত প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা আমি মনে করি মূল ভূমিকা এটা। প্রথম হলো যে আপনি ব্যথা নিয়ে আসছেন, আপনার ব্যথাটাকে আমাকে অনুভব করতে হবে। আমি যদি আপনাকে বুঝাইতে পারি আপনার ব্যথায় আমিও ব্যথিত, তাহলে কিন্তু আপনার কিছুটা স্বস্তির আপনি পাবেন, আমার উপর আস্থা রাখতে পারবেন। এইখানে আমাদের সরকারি বেসরকারি জায়গায় অনেক জায়গায় ঘাটতি আছে, আমাদেরও ঘাটতি আছে। আমরা যে সরকারকে খালি দুষবো তা কিন্তু নয়। আমাদের ট্রেনিংয়ের অভাব, আমাদের যারা ইএমও থাকে, আমাদের যারা নার্স থাকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে, ওদেরও অনেক সময় দেখি অ্যাটিটিউডের অভাব থাকে। সেই অ্যাটিটিউডগুলো পরিবর্তন করতে হবে। যে আমি সবসময় আমার প্রতিষ্ঠানে আমার তো প্রায় 1500 স্টাফ, ডাক্তার সহ 1500 স্টাফ। আমি স্টাফদেরকে বলি যে স্মাইলিং ফেজে থাকতে হবে, হ্যাঁ, স্মাইলিং ফেজে থাকতে হবে, এবং রুগীর গুরুত্বটা বুঝে, ব্যথা বুঝে আমাদেরকে সেই সার্ভিস নিশ্চিত করতে হবে। আর যতটুকু পারবো আমরা ততটুকুই রাখবো, আর না হলে অন্য জায়গায় নেওয়ার জন্য ইনসিস্ট করবো যে আমার এখানে সেই সক্ষমতাটা নাই। আমরা স্বচ্ছতায় আসতে হবে। আমরা যে তথ্য গোপন করি, এখানে কিন্তু একটা বড় ঘাটতি তৈরি হয়। আমি মনে করি যে এই ঘাটতির থেকে বেরিয়ে যেতে হলে অ্যাটিটিউড, মানে বিহেভিয়ার, আচরণগত সমাধানগুলো হলে আমার মনে হয় অনেক কমপ্লেন দূর হয়ে যাবে। আচ্ছা, বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে আসলে তাদের মূল সীমাবদ্ধতা কোনগুলো বলে আপনি মনে করেন, যেহেতু আপনি নিজেও একজন ব্যবস্থাপনা পরিচালক একটি বেসরকারি হাসপাতালের, মূল সীমাবদ্ধতা কোনগুলো, সেই জায়গাগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। খরচ, জনবল, মান, নাকি তদারকির ঘাটতি? প্রথমত বলবো যে আমাদের অবকাঠামোর কিছু শর্টেজ থাকে। অনেক হাসপাতালে দেখবেন যে যতটুকু অবকাঠামো দরকার, মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানে ঘাটতি আছে। দ্বিতীয় ঘাটতি আছে বিশেষজ্ঞ ডাক্তারদের অভাব আছে। 24/7 আমরা একটা হাসপাতাল যখন কখন কোন সাবজেক্টের রুগী আসবে, কোন ডিপার্টমেন্টের রুগী আসবে, নিউরো রুগী আসবে না অর্থোপেডিকের, এটা বলা যায় না। সেই জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ হলো ওই বিভাগীয় ডাক্তারগুলা অ্যাভেলেবেল করা। দ্বিতীয়ত হলো আমাদের স্টাফদের বিহেভিয়ারগুলা আরও উন্নত করা।
আরেকটা হলো যে দেখবেন যে আমাদের সরকারের তদারকি আছে মানে করোনাকালীন সময়ে সরকার কিছু জায়গায় নির্ধারণ করেছিল, কিছু টেস্টের অক্সিজেনের রেট এগুলো নির্ধারণ করেছিল। তো আমি মনে করি যে সরকারি গাইডলাইন বেসরকারি গাইডলাইন মিলে যদি সুন্দর একটা গাইডলাইন হয়, কীরকম যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 করতে হবে। ধরেন আমি যদি উল্লেখ করে বলি যে বাংলাদেশের যে উন্নত হাসপাতালগুলো আছে 2-4টা, তাদের সমান কিন্তু আমি বিল নিলে হবে না। অতএব এটা নিয়ন্ত্রিত, কে কতটুকু বিল নিতে পারবো এটাও এটা সরকারের তদারকি থাকা উচিত আমি মনে করি। এবং সারা বিশ্বে আছে কিনা আমি কিন্তু জানি না, তবে বেসরকারিটা একটু মূল্য বেশি হয়, এটা আমরা সমালোচনা শুনি। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন যে এর চেয়ে নিচে আমি মানে এর চেয়ে কম মূল্যে আমি দিতে পারি না, তবে অপেক্ষাকৃত কম মূল্যে আমি গরিবদের জন্য দিই। ধরেন আমার এখানে যারা 1000 টাকা ভিজিট নিচ্ছে ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকেই আবার 300 টাকায় দেখানো যাবে। এটা আমাদের গাইডলাইন করা আছে, 10টায় একটা রুগী আপনি 300 টাকায় দেখতে হবে, 20টায় একটা রুগী ফ্রি দেখতে হবে। যদিও আমাদের এই ধরনের রুগী পাই না, আমরা এখন পাচ্ছি, মানে 200-300 টাকায় আমরা দেখাচ্ছি। যে যাদেরকে বসাই, ধরেন আমরা একজন কনসালটেন্টকে বসাইলাম, তাকে বললাম যে আপনি 10টায় একটা রুগী আপনাকে কম মূল্যে দেখতে হবে। সেটা আপনাদের থেকে দেওয়া একটা ফ্যাসিলিটিস না, এটা তার সাথে কন্ট্যাক্ট করা, মানে তার মধ্যে আবার বিহেভিয়ার কিন্তু খারাপ হইলে চলবে না। এটা আস্তে আস্তে আমার তো আলোক হাসপাতাল ডেভেলপ করছে। আমি মনে করি যে আলোক হাসপাতাল বৃহত্তর মিরপুরে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা হাসপাতাল বলে আমি দাবি করতে চাই এখন। বেশ, প্রাইভেট খাতের সুযোগ যেটা সেটা বাড়ানোর ক্ষেত্রে সরকার কি ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা প্রণোদনা দিতে পারে? আসলে সারা পৃথিবীতে আপনি দেখবেন সরকারি সুবিধা নিয়েই কিন্তু এই বেসরকারি জিনিসগুলো ডেভেলপ হয়। যেমন আপনি যদি একটা 5 স্টার হোটেল করে, সরকারের সাহায্য করতে হবে না, তাকে একটা জায়গা দিতে হবে। সেরকমভাবে হাসপাতালগুলো তৈরিতেও একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে সরকার ধরেন একটা অপেক্ষাকৃত কম মূল্যে জমি বরাদ্দ দিতে পারে, এবং সক্ষম মানুষ যারা সক্ষম তাদেরকে দিতে পারে। এবং পাশাপাশি আমাদের যে ইকুইপমেন্টগুলো আনি, মেশিনারিজ এবং ইকুইপমেন্ট, বেড, এই সমস্ত রিয়েজেন্ট আনি, সেখানে কিন্তু আমাদেরকে ট্যাক্স মওকুফ করতে পারে। তাহলে হবে কি, এই ট্যাক্স মওকুফ করাটা এবং সরকারের তদারকি থাকতে হবে যে আমি কম মূল্যে নিয়ে আমি জনগণকে কত মূল্যে দিচ্ছি, সেটাও যদি নির্ধারণ করে দেয়, তাহলে আমাদের মতো মানে বেশি চতুর মানুষের উদ্ভব হবে না। আচ্ছা, রোগী সেবা উন্নয়নের ক্ষেত্রে সামাজিক গণমাধ্যম এবং নাগরিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন কি বড় পরিবর্তন আনতে পারে? আমি এটা মনে করি গভীরভাবে এটা প্রয়োজন। আপনি মনে করেন জনগণকে যদি সম্পৃক্ত না করেন, তাহলে কিন্তু একজন মানুষ, সাপোজ মনে করেন আমি একটা প্রান্তিক লেভেলের সন্তান, আমার বাড়ি অজপাড়া গায়ে ছিল, এখন হয়তো রাস্তাঘাট ভালো হয়েছে, কিন্তু সেইখানে এখনও এমনও মানুষ আছে যে একটা মা বা একটা বাবা, তার ওয়াইফ সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামীর কোনো সেন্সিটিভিটি নাই। তাহলে সামাজিক তদারকি বাড়াইলে এটার মধ্যে একটা ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো স্বামীকে চাপ সৃষ্টি করা যাইতে পারে, উৎসাহ প্রদান করা যাইতে পারে, তার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যাইতে পারে। এরকম তদারকি করা যাচ্ছে, যে মানে যাইতে পারে যে পাশের বাড়িতে, এখানে কিন্তু আমাদের ইসলামেও বলা আছে যে তুমি যদি মোমেন হইতে চাও, প্রকৃত মোমেন হইতে চাও, তাহলে চতুর্দিকে 40 বাড়ি পর্যন্ত খেয়াল রাখো। এই তথ্য থেকে আমরা কিন্তু আমাদের তদারকি বাড়াইতে পারি। সামাজিক সম্পৃক্ততা বাড়াইলে একটা মানুষ প্রপার ওয়েতে চিকিৎসাটা পাইতে পারে। একটা মানুষ এখনও ধরেন এমনও পরিবার আছে, এটা উপজেলায় যে চিকিৎসাটা দিবে উপজেলা হাসপাতালে, সেই মানসিকতাও নাই, অর্থও নাই, এবং সেটার মধ্যে একটা মানে কি বলবো যে ইচ্ছাও নাই। তাহলে ইচ্ছা তো তৈরি করতে আমি দেশের নেতৃত্ব দেই, তাহলে আমাকে দায়িত্ব নিতে হবে যে আমি আমার জনগণ কিভাবে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। দর্শক, আমরা কথা বলছিলাম সংকটে জরুরি স্বাস্থ্যসেবা এই বিষয় নিয়ে, এবং আমাদের অতিথির কথার মাধ্যমে যেটি আমরা যেতে যেতে বলতে পারি যে সরকারি সেবার মান উন্নত করা, তাছাড়া আরও আছে যেটা ডাক্তার নার্সের ঘাটতি মেটানো, সব কিছু মিলে প্রশিক্ষণের ব্যবস্থা, নিয়োগ সংক্রান্ত অনেক নানা কিছু নিয়ে আমরা কথা বললাম, এবং সামাজিক গণমাধ্যমে সচেতনতাটাও অনেক জরুরি। আজকের আয়োজনে এই নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।